স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা ৩৭। লেখনীতে সানজিদ আক্তার মুন্নি। তৌসিরা নাজার জন্য আজকের রাতটা অন্যরকম। আজকের রাতটা রজনী তাদের জন্য জীবনে প্রথম বসন্তের রজনী অপেক্ষায় আর আকাঙ্ক্ষার পূর্ণতার প্রহর কেটেছে। আজ রজনীর গন্ধায় মোড়ানো স্নিগ্ধ গোধূলি, তা এক নতুন রূপকথার প্রথম পাতা। এই রাত তৌসিরাজ নাজাকে নিজের সাথে পুরোদমে জড়িয়ে নিয়েছে। ওর শক্ত ওই বাঁধন থেকে নাজাজ নিস্তার পায়নি। বেচারি কান্না করতে করতে একদম দম যায় যায় অবস্থা। চোখের পানি সযত্নে দেওয়া কাজল ভেসে গিয়ে ফর্সা গালে লেপ্টে একাকার হয়ে গিয়েছে। এখন তৌসি নাজার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে তাকে শান্ত করার চেষ্টায় ফিসফিস করে বলে ওঠে, কৈতরি কাঁদিস না, আরাম পাবি, ধৈর্য ধর। নাজা জোরে জোরে শ্বাস ফেলে কান্না থামানোর চেষ্টা করছে। ডোক গিলে হাঁপাতে হাঁপাতে তৌসিরের কাঁধে ধাক্কা দিয়ে ওঠে, না না, সরুন সরুন, আপনি ভালোবাসার কথা বলে কষ্ট কেন দিচ্ছেন? সরুন সরুন না, আর সহ্য হচ্ছে না। তৌসির নাজার পাঁজর থেকে মুখ তুলে ওর মুখের সামনে নিজের মুখটা নিয়ে আসে। তারপর নাজার গাল বেয়ে গড়িয়ে পড়া নোনা জল মুছে দিতে দিতে বলে, এটা তো মিঠা যন্ত্রণা, কৈতরি সহ্য করে নে। নাজা তৌসিরের হাতটা জাপটে ধরে সরিয়ে দিতেই রেগে গিয়ে বলে, সহ্য তো করেছি, আর কত করব, মেরে ফেলবেন নাকি? কথাটা বলতেই নাজারও জোরে চিৎকার করে ওঠে, ছাড়ো না মায়। তৌসিরের তো চক্ষু চড়ক গাছ, এই মেয়ে তো দেখছি মান ইজ্জত সব খেয়ে দিবে। এবার না পেরে তৌসির নাজাকে চুপ করানোর জন্য ধমকে ওঠে, দূর সিনাল, আস্তে চিল্লা, আমার মান ইজ্জতের ডিসপ্লে মাইরা দিবি। তৌসিরের ধমকে নাজা বড় ফুপে কেঁদে ওঠে। তৌসির নিশ্চুপ, নাজার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ঘরে আবছা ডিম লাইটের আলো জ্বলছে, এমনিতেও জীবনেও ডিম লাইট অন করে না তৌসির, অযথা বিদ্যুৎ খরচ হবে বলে, কিন্তু আজ বিশেষ কাজ আছে বলেই অন করা। ডিম লাইটের আলোয় তৌসির স্পষ্ট দেখতে পাচ্ছে নাজার অবস্থা। যন্ত্রণায় ছটফট করতে করতে তার কৈতরির চোখ মুখ লাল হয়ে উঠেছে। আলোয় নাজার শরীরটার দিকে তাকিয়ে তৌসিরের বুকের ভেতরটা ধক করে ওঠে। ফর্সা ধবধবে মুখটায় লাল চাপা ফুটে উঠেছে। তৌসিরের ছোঁয়ার সাক্ষাৎ, নাজার পিঠ, বুক, গলা আর ঘাড়ে ছোট ছোট রক্ত জমাট বাঁধার দাগ। তৌসির দাঁত এবং দাড়ির খোঁচায় মুখও ফুলে উঠেছে। তৌসির তাকে জোর করেনি, সব স্বাভাবিকই হয়েছে, কিন্তু নাজার শরীর তুলনাহীন সৌন্দর্যে ঘেরা, হয়তো এমন দশা। তার চোখের কাজল চোখের পানিতে লেপ্টে গেছে। চোখের চারপাশে ঠোঁটের হালকা গোলাপি লিপস্টিক দেওয়া ছিল, তার সামান্য একটুখানি এখন ঠোঁটের কিনারায় আবছা লেগে আছে, আর বাকিটুকু তৌসিরের ভেতরে চলে গেছে। তৌসির বাকিটুকু নিজের ভেতর নেওয়ার জন্যই না নাজার রক্তিম ঠোঁট জোড়া নিজের ঠোঁট বসিয়েছিল। নাজা তৌসিরের পিঠ খামচে ধরে কান্না করতে করতে আচমকা জিজ্ঞেস করে বসে, আমি শিওর আপনি ক্যাগেল এক্সারসাইজ করেন, তাই না? নাজা এমন অদ্ভুত প্রশ্নের উত্তর কি জবাব দেবে? তৌসির যে ভেবেই পায় না। কথাটা তো সত্য, সে আমতা করে, ওই ওই বিয়ার পর থেকে করি আর কি, কিন্তু এটার নাম তুমি কেমনে জানলা? নাজা শুনে আরো দ্বিগুণ রেগে গেল। তৌসিরের কাঁধে জেদ মেটাতে সজোরে কামড় বসিয়ে দিয়ে নিজেকে ছাড়ানোর জন্য বলে ওঠে, আপনি একটা কুত্তা, আপনি সরুন আমার কাছ থেকে, সরুন সরুন বলছি। তৌসির নাজার কথায় বিন্দুমাত্র পাত্তা দেয় না, উল্টো নাজার চুলের একাংশ শক্ত করে চেপে ধরে। নিজের বুকের সাথে নাজার মাথাটা পিষে ধরতে ধরতে সে বলে, কাম না, সরাইয়া সরমু না। এই বলে তৌসির নাজার গালে, কপালে বা ঠোঁটের কিনারায় চুমু দিতে দিতে উন্মাদের মতো হয়ে পড়ে। ঘরে ইয়াদ সোফায় বসে এমনিতে নিজের কেসের ফাইলগুলো ঘাঁটছিল, অন্যদিকে নরিও সারা ঘরে পায়চারি করছে উদ্দেশ্যহীনভাবে, এটা ওটা নেড়েচেড়ে দেখছে। তার মনের ভেতরে ঝড় বইছে, আর তা হলো ইয়াদ যাকে ভালোবাসে। সে কি জানে তাদের এই বিয়ের কথা? আচ্ছা, সে যদি কখনো জানতে পারে, তবে কি নওরিকে এসব কিছু ছেড়ে চলে যেতে হবে? যেতেই হয় যদি, তবে কোথায় যাবে সে? ভাবনার অথৈ সাগরে যখন নওরি হাবুডুবু খাচ্ছে, ঠিক তখনই ইয়াদের আকস্মিক ডাকে ঘোর কাটে তার। নওরি, এদিকে আসো তো। ইয়াদের এমন হঠাৎ ডাকে ভেতর ভেতর বেশ বিচলিত হয়ে পড়ে নওরি। ইয়াদ তো সাধারণ তার সাথে খুব একটা কথা বলে না, হঠাৎ ডাকলো কেন? নিশ্চিত কোনো দরকার পড়েছে।
মাথার ওনার ঘোমটাটা একটু টেনে ইয়াদের পাশে গিয়ে জড়সড় হয়ে দাঁড়াতে গিয়ে তারপর একটু নিচু স্বরে জিজ্ঞেস করে, জি বলুন। ইয়াদ নিজের পাশে জায়গা দেখিয়ে ইশারা করে বলে, বসো আমার পাশে। কথাটা শোনা মাত্র নরির ভেতরটা আলতো করে কেঁপে ওঠে। অনেক কষ্টে নিজের কাঁপুনি থামিয়ে ধীর পায়ে ইয়াদের পাশে গিয়ে বসে সে। ইয়াদ আর চোখে একবার নরির দিকে তাকায়। নরির এমন কম্পায়মান অবস্থায় দেখে ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে ওঠে ইয়াদের। স্নিগ্ধ স্বরে বলে, ভয় পেও না নরি, আমি এমনিতেই ডেকেছি, বিশেষ কোনো কারণ নয়। নরি আমতা আমতা করে ইয়াদের মুখের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে ওঠে, তেমন কিছু না। হঠাৎ ইয়াদ ধীরে ধীরে নিচে ঝুঁকে নরির পা দুটো নিজের কোলে তুলে নেয়। এমন এক ঘটনায় নরি ভীষণভাবে অপ্রত্যাশিত এবং এক অসম্ভব দৃশ্য। বিস্ময়ে হতবাক হয়ে স্তব্ধ হয়ে বসে থাকে সে, বড় বড় চোখ করে তাকিয়ে ইয়াদের দিকে। ইয়াদ অত্যন্ত আলতো হাতে নরির পায়ের আঙ্গুলগুলো ছুঁয়ে টেনে দিতে দিতে আকস্মিক মুখের দিকে তাকিয়ে বলে, তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাই না? কেউ কি তোমাকে কিছু বলেছে? আমার চাচিরা যদি তোমাকে কিছু বলে তুমি সরাসরি আমাকে এসে বলবে। আমি মুখে যাই বলি না কেন বা এখনো পুরোপুরি মেনে না নিলেও তুমি আমার স্ত্রী, সবার সম্মানটুকু তোমার প্রাপ্য। ইয়াদের এমন একটা কথায় দৃষ্টি নিচু করে নরি নিজের পা দুটো ইয়াদের কোল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। আমতা আমতা সরে বলে, আমার পা ছাড়ুন, আমাকে কিছু বলেনি কেউ, আপনি আমার পা ধরে আছেন, এটা একদম মানায় না। নওরির এমন ভীতু লাজুক আচরণ দেখে ইয়াদ আবারও হেসে ওঠে। তারপর আচমকা একটানে নওরিকে নিজের একদম কাছে নিয়ে আসে সে। নওরি যাতে ছুটে পালাতে না পারে তাই শক্ত করে তাকে কোমরে জড়িয়ে ধরে। আচমকা এই টানে নওরির হাত দুটো গিয়ে পড়ে ইয়াদের চওড়া কাঁধের ওপর। নওরির বুকের ভেতরে এমন ধুক ধুক ঘন হয়ে আসে। কাঁপা কাঁপা গলায় নওরিকে বলে ওঠে, কুকু কি করছেন এটা? ইয়াদ আলতো করে নওরির থুতনিতে চুমু এঁকে দিয়ে ফিসফিস করে বলে, এটা তোমার প্রতি আমার সূক্ষ্ম মায়ার এক আলতো টান। বাথরুমের ভেতর একটা ছোট টুলের ওপর নাজাকে বসিয়ে সযত্নে গোসল করে দিচ্ছে তৌসির। ইতিমধ্যে 2বার সাবান দিয়ে শাশুল ঘষে দিয়েছে, তবুও নাজার আবদার আবার ঘষে দিন। তৌসির তো এইদিকে যান বেরিয়ে যাওয়ার জোগাড়, কতগুলো সাবান যে নষ্ট হচ্ছে তার ইয়াত্তা নেই। মগে করে নাজার গায়ে পানি ঢালতে ঢালতে সে বলে ওঠে, আর কত দিমু, 2বার ঘষে দিছি তো। নাজা তাতে দাঁত চেপে তৌসিরের দিকে তাকায়, তারপর বেশ ঝাঁঝালো স্বরে বলে, আমার শরীর আমি যতক্ষণ পর্যন্ত ঘষি ততক্ষণ না শরীর লাল দাগটা বসে যায়, আর আপনি 2বার ঘষে দিয়ে শেষ। সরুন, আমার লাগবে না আপনার গোসল করানো। তৌসির ওর কথায় কান দেয় না। কোনো মতে নাজার গোসল শেষ করিয়ে নিয়ে দ্রুত গোসল সেরে কোমরে একটি লুঙ্গি জড়িয়ে নেয়। এরপর একটা বড় তোয়ালে দিয়ে নাজার শরীর মুড়িয়ে দেয়। ওকে একবার পাচাকোলা করে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। নাজা যেন নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়েছে। তৌসির ওকে বসিয়ে একটা 3 পিস এগিয়ে দেয় মেয়েটার দিকে। তাকিয়ে তৌসিরের নিজের ভেতরটা কেমন যেন খসখস করছে। নাজার গায়ের রং এমনিতেই ফর্সা, তার উপর কাল রাতে মাত্রাতিরিক্ত ধকল। যেখানে সে ছুঁয়েছে সেই জায়গায় লালচে বর্ণ ধারণ করেছে। নাজার সারাটা দেহ জুড়ে সেই লালচে আবার ছড়িয়ে। 3 পিসটা পাশে রাখতেই তৌসির নরম স্বরে বলে, তুমি এখন এগুলা পইরা নাও, আমি বেদনার ওষুধ নিয়ে আই। কথাটা বলেই সে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। নাজা তো সারা শরীর ঘাড় ধরতেই তীব্র ব্যথা করছে, হাড়গুলো মনে হচ্ছে মরমর করে ভেঙে যাবে। এই যন্ত্রণা সিক্ত অবস্থায় কোনো কাজ করাই তার পক্ষে প্রায় অসম্ভব। তবু অনেক কসরত করে 3 পিসটা গায়ে জড়িয়ে সে ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচিয়ে রাখে। চুল চুইয়ে পড়া পানিতে বিছানা খানিকটা ভিজে যাচ্ছে। তৌসির বসার ঘরে রাখা ওষুধ বক্স থেকে ব্যথা কমানোর ওষুধ নিয়ে ঘরে ঢুকে দেখে নাজা যেমন লতার মতো নেতিয়ে পড়েছে। এই অবস্থা দেখে তৌসির মনে মনে প্রমাদ গণে, আগে যদি জানতাম ছোঁয়া লাগে এমন নেতিয়ে পড়বি তাহলে জীবনে ওর কাছে যাইতাম না। সি নিজেরই লজ্জা লাগতেছে, নাউজুবিল্লাহ।
সে নাজার পাশে এসে বসে এবং নিজের হাতের ঔষধটা খাইয়ে দেয়। ওষুধ খেয়ে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতে চায় নাজা, কিন্তু তৌসিরের তড়িঘড়ি করে তাকে বাদ দিতে বলে ওঠে, ধরবেডি ব্যাং টুট টুট, আমার সারা বিছানা না পাক, এখানে শুইস না। তৌসিরের ধমকে নাজা নিজের শরীরটা কোনো মতে টেনে টেনে উঠে দাঁড়ায়। ওর নজর যায় বিছানার দিকে, যেখানে তার কুমারিত্বের তকমা স্পষ্ট লেগে আছে। কিছুটা বিরক্ত হয়ে নাজা বলে, এটা তুলুন না, তাড়াতাড়ি তুলুন। তৌসির একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বিছানার চাদরটা টেনে তুলতে তুলতে বলে, দাঁড়াও, আরেকখানা বিছাই নেই। চাদরটা তুলে নিতেই নাজার দেরি করে না, খালি তোষকের ওপর শরীরটা এলিয়ে দিতে দিতে বলে, প্রয়োজন নেই চাদরের, আপনি আসুন তাড়াতাড়ি, আমাকে একটু জড়িয়ে ধরুন, আমার খুব ঠান্ডা লাগছে। ওর তারা দেখে তৌসির বুঝতে বাকি নাই যে মেয়েটার জ্বর আসছে, নিশ্চিত জ্বর আসবে। আবার না জানি কত টাকা ধারে পড়তে হয় তার। টাকার কথা ভেবে ঘরের লাইটটা অফ করতে করতে তৌসিরের মনে মনে বিড়বিড় করে, টুটটুটে টুটটুট, উত্তেজনায় ঠেলাই তো নিলাম, এখন বইয়ের জ্বর উঠলে ঔষধ, তার আবার কত টাকা ফালাইতে বা আল্লাহ জানে। কথা ভাবতে লাইট নিভিয়ে নিল। তৌসির নাজার পাশ ঘেঁষে বিছানায় এসে শুয়ে পড়েছে। ধীরলয়ে নাজার কোমর জড়িয়ে নিচের বুকে টেনে নিল। নাজার ভেজা চুল তোয়ালে সরিয়ে নিল। ওর চুলে আলতো করে হাত বুলে দিতে দিল, বলে, কাঁদিস না কৈতরি, কষ্ট এগুলো স্বাভাবিক। এই সামান্য উষ্ণতাটুকু পেতেই নাজা যেন মোমের মতো গলে পড়ে। হু করে কেঁদে ওঠে সে। তৌসিরকে শক্ত করে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলে, আমার আর সহ্য হলো না তৌসির, আমার শরীর ব্যথা করছে, খুব খুব ব্যথা করছে, আমার শরীর কাঁপছে। তৌসির নাজার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বোঝানোর ভঙ্গিতে বলে, দেখো তালুকদারের মাইয়া, এটা স্বাভাবিক, আর কোনো বয়স আমার বয়স ম্যাচিং খায় নাই, তাই একটু যন্ত্রণা তোমার হইতাছে, একটু শান্ত হও। কিন্তু নাজার কান্নার বেগ যেন এতে আরো দ্বিগুণ বেড়ে যায়। ফুপিয়ে কেঁদে ওঠে সে, আপনার জন্যই সব হয়েছে, এসব সব দোষ আপনার। জি ম্যাডাম, সব দোষ আমার, আমি মানি। আপনি আমাকে অনেক কষ্ট দিচ্ছেন তৌসির, কষ্ট না দিলে আরাম মিলে না, এগুলো কিছুই না, ঘুমাও এখন, এত গইল্লা পইরো না, এগুলো স্বাভাবিক, আপনার কাছে তো স্বাভাবিক হবেই, হবে তো স্বাভাবিক। এক ধমকাচ্ছেন আমাকে, কেন ধমকাচ্ছেন? কাজ আসার সময় তো তেল মারছিলেন, এখন মাকে শীত যায় না, বুঝছেন? মনে রাখবেন, আবারও শীত আসলে দেখাবো আমি। এই সূক্ষ্ম অভিমানে নাজাত তৌসিরের বুকে থেকে মাথাটা সরিয়ে বালিশে রাখতে চায়, কিন্তু তৌসির এক হ্যাঁচকা টানে ওকে আবারও নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ধমকে ওঠে, টুটটুটে টুটটুট করিস না, টুটটুটের নাতি, ব্যথায় মরতাছিস, তাও আবার তেজ। নাজাত তৌসিরের কাছ থেকে সরতে চেষ্টা করতে করতে বলে, আপনার সমস্যা কি? এভাবে গালাগালি কেন করছেন? তোর সমস্যা কি? এমন নাগিনের মতো ফ্যাট ফ্যাট কেন করতেছিস? আমার ইচ্ছে হয়েছে তাই করছি, ব্যথায় আমার শ্বাসল তিরতির করছে। এর মধ্যে কাঁচা ভাষায় গালি দিচ্ছেন, আমার মুখ থেকে বের হয় না ভালো কথা, সেটা তো কাঁচা ভাষায় বের হয়, মাখন লাগানো ভাষা তো আমি কইতেই পারি না। না, তা বলবেন কেন? শয়তানের মতো শয়তানি কথাবার্তারই তো বলতে হইব। মাঙ্গের নাতি, ঘুমা এখন, বেশি কথা কইস না। এইটুকু বলেই তৌসির নাজাকে নিচের বুকের উপর থেকে আলতো করে নামিয়ে দিল, ওকে উপর করে শুইয়ে দেয়। তৌসিরের এই হঠাৎ কাণ্ডে ভরকে যায় নাজা, বলে ওঠে, কি করছেনটা কি? তৌসির নিজের কাঁধে দু হাত রেখে শান্ত স্বরে বলে, হাড় মরি মরি করবো না, একটু ঘাড় গর্দান পিঠ টিপা দেই। বলে সে শয়নে নাজার ঘাড়, পিঠ আর কোমর ধীরে ধীরে দুপাশ থেকে মালিশ করতে লাগে। এতে নাজা কিছুটা স্বস্তি পায়। তৌসিরকে জিজ্ঞেস করে, আরাম লাগছে? চোখ বুঝে শান্তির একটা নিঃশ্বাস ফেলে নাজা উত্তর দেয়, ভীষণ। তৌসির বুঝতে পারে নাজার কষ্টটা। একে তো তার বয়স খুব কম, তার ওপর এসব শারীরিক সম্পর্ক নিয়ে ধারণাও কম, তাই নাজার যেমন শারীরিক দিকে আঘাতপ্রাপ্ত, তেমনি মানসিকভাবে বিচলিত। হঠাৎ নাজার ফিসফিস করে তৌসিরকে বলে, তৌসির, আমার অপারেশনের সেলায় না এখন ধীরে ধীরে একটু একটু ব্যথা অনুভব হচ্ছে, আপনি কি করেছেন? এ কথা শুনে তৌসির বুড়ো কুচকে বলে, আমি তোমার সারা শরীর ছোট ছোট স্পর্শ করেছি, খালি এই এতটুকু বাদে, আমি তো এখানে কিচ্ছু করিনি, তাহলে আমার অনুভূতি হচ্ছে কেন হঠাৎ? নড়া খাইছে শরীর,
এর জন্যই এমন করছে। ওষুধ দিমো? না, ওষুধ দিতে হবে না। আর একটু দেখি? আচ্ছা, একটু দেখি। না, কি দেখবেন? পেটের সেলাই। এ কথা শুনে নাজা ঘাড় ঘুরিয়ে তৌসিরের দিকে তাকায় আর চোখে একটু বাঁকা হেসে বলে, লুইচামের একটা লিমিট থাকা দরকার। এখন সেলাই দেখার নাম করে কত কি দেখবেন, জানা আছে আমার। নাজার কথা শুনে তৌসিরের ঠোঁটে একটা মিষ্টি বাঁকা হাসি ফুটে ওঠে। সে হাত বাড়িয়ে উপরে হওয়া নাজাকে নিজের পিঠে ভর করে শুইয়ে দিতে দিতে বলে, না, শুধুই দেখব। এই বলে নাজার পেটের ওপর থেকে কামিজটা সামান্য সরিয়ে দেয়। উন্মুক্ত উদরে থাকা সেলাই দাগটা কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকে। তারপর নাজার মুখের দিকে তাকিয়ে দুষ্টুমি ছলে জিজ্ঞেস করে, একটা চুমু খায় নাভিতে? নাজা চোখ বুজে মুচকে সে অনুমতি দিতে বলে, একটা নয়, কতটি খান? আজ আপনার জন্য হিসেবের খাতা খোলা। কথা শোনা মাত্র তৌসির আর আটকায় কে। সে পরপর আদরে মুখ ডুবে দেয় নাজার উদরে। নাজা তৌসিরের ভেজা চুলের ভাঁজে নিজের আঙ্গুল ডুবিয়ে দিয়ে চুপচাপ চুলের মুঠো শক্ত করে ফিসফিস করে বলে, ধীরে মেয়র সাহেব। তৌসির তখন বাচ্চাদের মতো নাজার উদরে নাক মুখ ঘুষতে ব্যস্ত। নাজার কথা শোনা মাত্র শোনার মতো সময় কই তার।